চলে এলাম বহুদিন পর। কি দিয়ে শুরু করব ঠিক না বুঝতে পারছি না গো। কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে ভালো আছো, ইত্যাদি ইত্যাদি। একদম বুঝতে পারছি না গো, কারণ আমরা কেউ ভালো নেই, তাই না? সত্যি আমরা কেউ ভালো নেই। আমি প্রথমেই বলে রাখি যে আজকের ভিডিওটা না একটু বড় হবে। অনেক কিছু বলবো ভেবেছি, তা বলে কিন্তু কোনো কিছু রেডি করে আসিনি, মনে হলো বসে পড়লাম তোমাদের সামনে। আসলে এই চ্যানেলটাকে আমার একদমই সময় দেওয়া হচ্ছে না। আর মজার বিষয় একটা বলি, যে এই চ্যানেলটার জন্য একটু পড়াশোনার দরকার হয়। এটা যে ধরনের চ্যানেল, তার জন্য পড়াশোনার দরকার হয়, সেই পড়াশোনাটা আমার কমে গেছে। এর জন্য একে ততটা বেশি সময় দিতে আমি পারছি না। যাই হোক, আজকে তো কিছু আবোল তাবোল বকবো, আজকে তো অনেক কথা বলবো। আমার না ইচ্ছা আছে এই চ্যানেলে কোনো এক সময় লাইভ করার, লাইভ করে দেখার যে মানে কতটা সাড়া পাই। যাই হোক, পশ্চিমবাংলা জুড়ে তো চলছে এক অদ্ভুত, কি বলবো, মর্মান্তিক নারকীয় ঘটনার প্রবাহ। যাই হোক, নাগরিক সভ্যতা জেগে উঠেছে, সেটা দেখে অতি অবশ্যই ভালো লাগছে। মনটা না কিছুদিন ধরে খুব খারাপ। আমি নিজেও ভাবিনি, মানে এটা কি করে বলি, আমি নিজেও ভাবিনি আমি তো এতটা এফেক্টেড হব। বেশ কিছুদিন ধরে একদম রাত্রেবেলা ঘুম হচ্ছে না, সত্যিকারেরই ঘুম হচ্ছে না। কালকে ঘুম হচ্ছিল না বলে আমি বই নিয়ে বসে পড়েছি, যে আমার যখন ঘুম হচ্ছে না, যখন ঘুম আসবে আমি তখন ঘুমাবো। যাই হোক, সত্যি হচ্ছে না, ঘুমোতে পারছি না। কোথাও গিয়ে এখন রাগ হচ্ছে আমাদের এই এন্টায়ার সিস্টেমটার ওপরে। যিনি আমাদের মুখ্যমন্ত্রী, তিনি এক নারী। কি করে পারছেন ক্ষমতার লোভে অনেক কিছু করতে? মানে ক্ষমতা যখন আছে, ক্ষমতাকে সুপরিকল্পিতভাবে, সুন্দরভাবে সে ক্ষমতার প্রয়োগ করাটাই তো উচিত। তাই তো জানি, কিন্তু না, এখন সব জানাগুলো পরিবর্তন হয়ে যাচ্ছে। রাজনীতির ভীষণভাবে প্রয়োজন। একটা দেশ, একটা সময়, সমস্ত কিছুর মুভমেন্টের জন্য রাজনীতির দরকার। কিন্তু রাজনীতিকে এমনভাবে কলুষিত করা হচ্ছে, রাজনীতি সম্পর্কে মানুষের মধ্যে এক অন্য ধরনের ধারণা যাচ্ছে। যাই হোক, আমি যে বিষয়টা নিয়ে বলবো, আমি আজকে আগের থেকেই বলে রাখি, একটু আবেগপ্রবণ হয়ে যাব। মাঝে মাঝে অনেক বেশি যা বলতে চাইছি তা বলার থেকে আমি অন্য কোনো রাস্তায় চলে যাব, এটাই হচ্ছে। হ্যাঁ, আমি যেটা বলবো ভেবেছি সেটা হচ্ছে, এই দেখো, ধর্ষণ, এটা তো তোমার সব সময় ছিল, যুগ ভেদে, কাল ভেদে, সময় ভেদে ধর্ষণ ছিল। কোথাও গিয়ে না আমার মনে হয় গ্রাসরুট লেভেলে গিয়ে এটাকে দেখা উচিত। একজন শিক্ষিকা হিসেবে আমার সব সময়ই মনে হয় এটা, যে প্রাইমারি স্টেজ, তারপরে হায়ার এডুকেশনের স্টেজ, সমস্ত ক্ষেত্রে এক ধরনের কারিকুলামকে সেট করা উচিত, যার ফলে এই সমস্ত কিছুকে আমরা বন্ধ করতে পারি। এটা রাতারাতি বন্ধ হওয়ার বিষয় না, আর কারিকুলাম সেট করব বলেই কালকে করে ফেললাম তা হয় না, কিন্তু এটা নিয়ে ভাবা উচিত। খুব বেশি এখন আমার মনে হয় যে আমাদের যে আপব্রিঙ্গিং করার যে স্টাইল, আমাদের
সমাজ ব্যবস্থাতে দেখবে নারী এবং মানে কন্যা এবং পুত্র সন্তানের ক্ষেত্রে মানুষ তো করার যে প্রক্রিয়াকরণ থাকে না, সেটার মধ্যে একটু পরিবর্তন আনা উচিত। পরিবর্তন আনা বলতে আমি কি বোঝাচ্ছি, যে এই যে মানে আমাদের সমাজে আমরা যে সামাজিক ক্রিয়াকর্মের মধ্যে দিয়ে বেঁচে থাকি, আমি এরকম দেখেছি যে ধরো কোনো মেয়ে, তাকে শর্ট ড্রেস পরতে হয়েছে, ইচ্ছাকৃত হোক পেশাগত হোক। মানে আমি একজন এয়ার হোস্টেসকে দেখেছিলাম, সে তোমার ট্রেনে যাতায়াত করছিল, ওই মেয়েটি খুব মিষ্টি দেখতে একটি মেয়ে, একটি বাচ্চা ছেলে, বাচ্চা মানে 3-4-এ পড়বে, যেহেতু শর্ট ড্রেসে ছিল মেয়েটি, তার জন্য না পায়ের দিকে তাকিয়েই ছিল এই ছেলেটি। আমার না তখন মনে হলো যে এই বিষয়গুলো আমাদের সব সময় না ছোটোর থেকে মেয়ে সন্তানদের বলা হয়, বাড়িতে দাদা আছে, বাবা আছে, পোশাকটাকে একটু ঠিক করে পরো। হ্যাঁ, এক্ষেত্রে আমি বলি যে শালীনতা অশালীনতা সেই শিক্ষাটাও দেওয়া উচিত, আমি সেটা নিয়ে বলছি না। ধরো কিছুটা ছোট পোশাক, আমি শালীন অশালীন মানে আমি শালীন পোশাকের মধ্যেই ছোট পোশাকের ক্ষেত্রটাকে আনছি, কারণ আমরা দেখি যে অশালীন পোশাক বহু মাত্রায় সে তুমি ঢাকা পোশাকেও অশালীনতার প্রকাশ পায়। কিন্তু এবার যে দাদা আছে বাবা আছে, একটু ঠিকঠাক করে পোশাক পরো, একটা ছোটো হাতা জামা কেন পরেছো, স্লিভলেস কেন পরেছো, ইত্যাদি ইত্যাদি কিন্তু থাকে, বিভিন্ন পরিবারের ক্ষেত্রে থাকে। এবার সেক্ষেত্রে মনে হয় যে কেন এটা, কেন স্লিভলেস পরার মধ্যে কোনো ভুল নেই তো, বা কি বলবো অশালীনতা নেই। এবার তুমি যদি সেটাকে অশালীনভাবে পড়ো সেটা সম্পূর্ণ আলাদা, আমি সেই বিষয়ে যাচ্ছি না। এটা থাকে যে বাড়িতে এইভাবে এক বিষয়, এবার ছেলেটার মধ্যে কি ধরনের শিক্ষার সঞ্চালন ঘটেছে। হ্যাঁ, বোন তো আমার সামনে সবসময় একদম ঢাকা পোশাক আশাকে পরে থাকে, যখনই সে একটুখানি অঙ্গ প্রদর্শনকারী পোশাক দেখছে, অল্প অঙ্গ প্রদর্শনকারী, বেশিতে আমি যাচ্ছি না, তখনই সে ভেবে নেয় যে এই মেয়েটি খারাপ। মেয়েদেরকে জাজমেন্ট করা যায় কি একটা পোশাক দিয়ে? মানে মূল্যায়নের মাপকাঠি কি হতে পারে একটা পোশাক? না, তা হতে পারে না। গেল। এবার সেই ছেলেটি ভাবো কোনো তোমার মেট্রো সিটিতে গেল চাকরি সূত্রে, বেঙ্গালুরু দিল্লি এরকম কোনো একটা জায়গায় গেল, তখন তো সে মানে কি বলবো হাতির পাঁচপাই তো বলে না, সেটা দেখে নিল আর কি। তার কাছে নারী মানেই একটা অদ্ভুত ধরনের অ্যাট্রাকশানের, মানে একদম নেগেটিভভাবে অ্যাট্রাকশানের একটা বিষয়বস্তু হয়ে দাঁড়ালো, কারণ সেখানকার লাইফস্টাইল আলাদা, আর সে ছোটোর থেকে এইভাবে বড় হয়েছে। এই একটি বিষয়। এই যে আমার এটা মনে হয়েছে আপব্রিঙ্গিংয়ের ক্ষেত্রে এই ধরনগুলোকে পরিবর্তন করা একান্তই উচিত। আর কারিকিউলামের মধ্যে আমি বড় হওয়ার পরে তো দর্শনশাস্ত্র পড়েছি, দর্শনশাস্ত্র পড়তে পড়তে না বারবার মনে হয়েছে এই দর্শনশাস্ত্র প্রত্যেকটা ফিল্ডে দেওয়া উচিত। মানে যারা ইঞ্জিনিয়ার হবে তাদেরও পড়া উচিত, যারা পুলিশ হবে তাদেরও পড়া উচিত, যারা ডাক্তার হবে তাদেরও পড়া উচিত। ভীষণ দরকার এই দর্শন শাস্ত্রকে পড়া, এটা আমার ভীষণভাবে মনে হয়। আমি জানি না আমার এই কথাগুলো কতজন শুনবে, ভবিষ্যতে কেউ যদি আমার এই কথাগুলো কারোর কানে পৌঁছয়, কেউ না কেউ কোনোদিন শিক্ষামন্ত্রী হলো, কেউ না কেউ কোনোদিন মুখ্যমন্ত্রী হলো বা প্রধানমন্ত্রী হলো, একটু ভেবে দেখলে ভালো হয়। যাই হোক, এই একটা বিষয়। তারপরে প্রাইমারি স্টেজ, প্রাইমারি স্টেজ, হাই স্কুলে যখন আমরা ঢুকছি 5-6 যখন ক্লাস হচ্ছে, সেখানেও কারিকিউলামের মধ্যে অনেক চেঞ্জেস আনা উচিত, এটা আমার ভীষণভাবে মনে হয়। এবার জানি না, এবার আমাদের এখন ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যা অবস্থা,
তাতে এক ধরনের খারাপ লাগা থাকে যে সরকারি স্কুলগুলোর এমন অবস্থা, সেটাও আমার এক রাগ, এক ক্ষোভ, যে দেখো সরকারি স্কুলে তো বিভিন্ন অর্থনীতির ছেলেমেয়েরা পড়তে যায়, তোমার যারা দারিদ্র্য সীমার নিচে বসবাসকারী সেরকম ছেলেমেয়েরাও পড়তে যায়, যারা মিডিল ক্লাস তারাও পড়তে যায়, অর্থবানরাও পড়তে যায়, কিন্তু অর্থবানদের কাছে সুযোগ থাকে অন্য একটি স্কুলে ভর্তি হওয়ার, দামি স্কুলে ভর্তি হওয়ার, কিন্তু যারা ওই নিম্ন মধ্যবিত্ত তাদের কাছে তো আর সুযোগ থাকে না। কিন্তু সরকারি স্কুলগুলোর অবস্থা দেখো। আমার অনেক ছানাপোনা আছে যাদের সাথে আমার একসময় যোগাযোগ হয়েছিল, তাদের সাথে আমি সম্পর্কে আছি, মানে যোগাযোগের মধ্যে আছি। ভালো লাগে আমার, মনে হয় ভবিষ্যতের ভারতবর্ষের সাথে যতটা টাচে থাকবো আমার ততটাই মঙ্গল। আমি ভাবতে পারবো যে কী ধরনের চিন্তাভাবনা রয়েছে। মেধার ক্ষেত্রে আমি বলতে পারি, আমি এখন যে ক্ষেত্রে আছি, আমি বড় বাচ্চাদেরকেই পড়াই। এবার মেধার ক্ষেত্রে একটা বলতে পারি, আমি না সকল বাচ্চাকেই দেখেছি মেধাবী। সে যখন আমি স্কুলের বাচ্চাদেরকে যখন আমি দেখেছি সেও মেধাবী, হায়ার এডুকেশনের ক্ষেত্রেও সকল বাচ্চা মেধাবী। সেই মেধার ভ্যারিয়েশন আছে, মানে হয়তো কোনো বাচ্চা একটি ক্লাসে এক থেকে দুবার রয়ে গেছে, এরকম বহু বাচ্চাকে চিনি, তারপরেও তারা মেধাবী। তাদের বিভিন্ন দিকে তাদের মেধা, হয়তো সে অঙ্কে ভালো না, বা হয়তো সে বাংলায় ভালো না, হয়তো সে ইতিহাসে ভালো না, তার জন্য কোনো না কোনোভাবে ফেল করেছে। এবার তারপরেও সে মেধাবী, হয়তো সে ভালো আঁকে, বা হয়তো সে কি বলবো, অঙ্কে ভালো না হওয়া সত্ত্বেও বাংলায় তার যে অভিব্যক্তি, বাংলার দ্বারা যেভাবে তার ব্যাখ্যা, সেটা মারাত্মক। সে হয়তো বড় হয়ে ভালো লেখক হতে পারবে। এই বিষয়গুলো আমি দেখেছি যে কোনো বাচ্চা মেধাহীন নয়, প্রত্যেকটা বাচ্চার মধ্যে এত মেধা, এত মেধা। আমারই না মাঝে মাঝে মনে হয় যে এদেরকে আমি পড়ানোর সুযোগ পেয়েছি, মানে আমি তো এত গুণী না, আমি তো এত মেধাবী না। তখন মনে হয় যে ওয়েস্ট বেঙ্গলে আমি বলছি যে এত এত ট্যালেন্টেড সব ছেলে মেয়েদের বসবাস, সেই ট্যালেন্টগুলোকে নষ্ট করে দেওয়া হচ্ছে। দেখো না, নিম্ন মধ্যবিত্ত যে বাচ্চারা সরকারি স্কুল যখন অ্যাফোর্ড করতে পারছে না, মানে সরকারি স্কুল অ্যাফোর্ড করতে পারছে না, মানে আমি বলছি যে পড়াশোনাই তো হচ্ছে না, তারা তো পিছিয়ে পড়ছে না, আমি সেই সেন্সে বলছি যে তারা অন্যান্য যে স্কুল অ্যাফোর্ড করতে পারছে না, সরকারি স্কুলে যেতে বাধ্য। হ্যাঁ, আমি এটাই বলতে যাচ্ছিলাম, একটু ওলটপালট হয়ে যাচ্ছে। যাই হোক, তখন সেই বাচ্চারা তো ওই খুব খারাপভাবেই আমি বলছি, কিছু বাচ্চা অতি অবশ্যই লেগে থাকে, জেদ হয়, করে দেখানোর তাগিদ থাকে, কিন্তু কিছু বাচ্চার মধ্যে ক্ষমতাটা আস্তে আস্তে মরে যায়। ওই পাড়ার মোড়ে দাঁড়িয়ে পাতাখোর হওয়া, নেশাখোর হওয়া, চুরি করা, এই ধরনের একটা স্রোতে তারা ভেসে যাচ্ছে। আর বর্তমানে আরেকটা মারাত্মক ভয়ঙ্কর এক অস্ত্র হচ্ছে ইউথকে শেষ করে দেওয়ার জন্য, সেটা হচ্ছে গিয়ে রিলস, সোশ্যাল মিডিয়া। আমি তো ভগবানের কাছে কৃতজ্ঞ এই বিষয়ে যে আমি বড় হওয়ার পরে এই সোশ্যাল মিডিয়ার আবির্ভাব, মানে ফেসবুক এসেছিল মনে হয় যখন আমি কলেজের ফার্স্ট ইয়ার, তখন অত প্রচলিত ছিল না, এরকম সময় এসেছে ফেসবুক, তখন বুঝতামও না কী বিষয়। এই যে রিলস বলো বা সোশ্যাল মিডিয়া বলো, কি হচ্ছে বলো তো, পড়াশোনাটাকে কমিয়ে দিচ্ছে। কারণ এতে তো মানে অনেক অর্থ, কিছু মানুষ অনেক টাকা ইনকাম করছে, তাদের একটা প্রলোভন আছে, হ্যাঁ হ্যাঁ করো। আমি বলছি না ভুল, অবশ্যই কে চায় দারিদ্রতা? কেউ তো চায় না দারিদ্রতা, অর্থনৈতিক দারিদ্রতা মেনলি। কেন দারিদ্রতা হচ্ছে কোনো কিছুর অভাব বোধকে যেটা বোঝায়, সেটা হচ্ছে দারিদ্রতা। এই আমি বাচ্চা ছেলে মেয়ে, মানে যাদেরকে এখন আমরা একটা শব্দের দ্বারা বলে থাকি, সেটা আমি এখানে বলতে পারবো না, ইউটিউব নাকি, তাহলে ভিডিও ডিলিট করে দিতে পারে, ট্রেনে বাসে নাচ করছে, পড়াশোনা করছে না, স্বাভাবিক।
আমি পড়াশোনা করে যেটাকে অ্যাচিভ করব, যে যতটুকু সময় লাগবে তার থেকে অনেক কম সময় আমি ওই ট্রেনে বাসে ট্রামে নাচানাচি করে অনেক কম সময় অনেক বেশি অর্থের উপার্জন করতে পারবো। তো তাদের কাছে সম্মানের প্রয়োজন নেই, অর্থের প্রয়োজন আছে, স্বাভাবিক সেটা তারা সেই দিকেই যাবে। এই যে একটা চালিকা শক্তি, অদৃশ্য চালিকা শক্তি পুরো সর্বনাশ করে দিচ্ছে। কিন্তু কিন্তু যে দেশ এই সমস্ত কিছুর প্রচলন করেছিল সেই দেশে কিন্তু পড়াশোনার ঘাটতি নেই, সেখানে কিন্তু বিলিয়নিয়ার ট্রিলিয়নিয়ার সবাই ওই দেশ থেকেই তৈরি হচ্ছে। ভেবে দেখতে হবে কিন্তু এই বিষয়টা। যারা এগুলো তৈরি করেছিল তারা চায় না তাদের ছেলে মেয়ে এগুলো ব্যবহার করুক। তারা ধরিয়ে দিয়েছে এই হাতিয়ারটা। কীরকম কীরকম দেশে এই সোশ্যাল মিডিয়া উন্নত, দেখো আমাদের মতো দেশ, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, এরকম সমস্ত দেশে কিন্তু সোশ্যাল মিডিয়া ভীষণভাবে উন্নত। যাই হোক, যেটা বলছিলাম, এই যে নারী নিরাপত্তা নিয়ে সমস্ত কিছু নিয়ে এই বিষয়ে না একটা কথা বলবো। সেটা হচ্ছে, জানি না এটা কতজন তোমরা একমত হবে, একজন চিকিৎসকের সাথে এই ঘটনাটা ঘটেছে। আমি বলবো এটাকে ভীষণ শক্তিশালী একটা আন্দোলন হওয়া উচিত। কারণ মানে আমি একটা সত্যি কথা বলছি, কারণ এইরকমই ঘটনা যদি অন্য কোনো শ্রেণীর মানে লোয়ার শ্রেণীর কোনো নারীর সাথে ঘটতে, এরকম আন্দোলন হয়তো হতো না। এটা তো একটা সত্যি, এটা আমাদের সমাজের একটা সত্যি। আমরা খুব বৈষম্যমূলক আচরণ করে থাকি, বিভিন্ন দিককে পর্যালোচনা করে। কিন্তু মানে আমাদের এক ধরনের ব্যবহার থাকে রিকশাওয়ালার সাথে, যিনিও সমাজের একজন কন্ট্রিবিউটার, তার প্রতি তাকে কিন্তু আমরা এই শোন এই বলি। ঠিক সেরকমই যখনই আমরা দেখি যে মানে ধরো সেই রিকশাওয়ালারই সন্তান কোনোভাবে আইপিএস হয়ে গেল, তখনই আমরা ব্যবহারটাকে চেঞ্জ করি। আমি সেই অর্থে বলছি। হ্যাঁ, হয়তো হতো, যদি অন্য কোনো শ্রেণীর নারীর সাথে হতো হয়তো হতো, মানুষ কখন জেগে উঠবে বলা তো যায় না, কিন্তু হওয়ার সম্ভাবনাটা কম থাকতো, কম থাকে সেক্ষেত্রে। কারণ অনেক ক্ষেত্রেই তো চেপে যাওয়া হয় যারা মানে একটু অন্য শ্রেণীর মানুষ, বুঝতেই পারছো কি হিসেবে আমি বলছি। তো এখানে একটা না, এই পেশাটা তো এলিট পেশা, তার জন্য জেগে উঠেছে অনেক চিকিৎসকেরা। উচিত, একদম উচিত, এটার মধ্যে অন্যায় নেই, আমি খালি একটা দিক ধরিয়ে দিচ্ছি। এবার সেখানে আমি বলবো এটাকে আরও জোরদার করাও খুব 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 সহজে আরও জোরদার করা যাবে। কারণ চিকিৎসা ছাড়া তো সমাজ ব্যবস্থা চলতে পারে না। সেখানে অনেকভাবে এই আন্দোলনকে আরও জোরদার করা যায়। যাই হোক, এরকম আন্দোলন আর যাতে না হয়, এটাই যাতে শেষ হয় এটা চাই। কারণ নিজে তো এক মেয়ে, এই যে বলতে গেলেই না হারিয়ে যাচ্ছি। কারণ একজন নারীকে প্রত্যেক দিন প্রতি মুহূর্তে, জানো না, ট্রামে বাসে পাবলিক ট্রান্সপোর্টে, সে যে বয়সেরই নারী হোক, বাচ্চা শিশু হোক, মাঝবয়সী, বয়স্ক, যে বয়সেরই নারী হোক, তাকে না কিছু না কিছুভাবে একটু হলেও নির্যাতনের শিকার কম বেশি হতে হয়। আমাদের তো হতে হয় মাঝে মাঝে। জানো তো, এই প্রসঙ্গে একটা কথা বলি, যে মাঝে মাঝে মনে হয় মানে ধরো এক কাঁধে ব্যাগ যখন বেরিয়ে যাই পড়ানোর, এই কলেজে যাই, ইউনিভার্সিটি যাই, সমস্ত ক্ষেত্রে এক কাঁধে ব্যাগ। সব থেকে সেফ হচ্ছে কি বলতো, পিঠের ব্যাগগুলো সামনে নিয়ে নিলাম, তাও সেফ না, পেছন। বলছি খুব মানে একটু আলাদাভাবেই আলোচনাটা আমি করছি। এবার দৌড়ঝাঁপের মুহূর্তে আমি সেই সময় কেউ ফোন করলে আমি খুব রেগে যাই। বর্ষাকালে কি হয়, ধরো আমার শোল্ডারে ব্যাগ আছে, এক হাতে ছাতা, আর যদি শাড়ি পরি, শাড়ি পরলে তো আরেক বিতিকিচ্ছিরি অবস্থা হয়ে যায়।
এবার সারি সারি বা দৌড়ঝাঁপের মধ্যে থাকতে হয় না, রানিংয়ের মধ্যে থাকতে হয়, ট্রেন ধরবো, অটো ধরবো, বাস ধরবো, হাজারো জিনিস না। এবার তার মধ্যে টাইমও দেখতে হচ্ছে, তার মধ্যে নিজের শরীরকে গার্ড দিতে হচ্ছে। আমি কিন্তু সব পুরুষদেরকে খারাপ বলছি না, সব পুরুষরা সত্যি খারাপ হন না। আমার যখন খুব শরীর খারাপ থাকে না, আমি জেনারেল কম্পার্টমেন্টে ওঠার চেষ্টা করি, কারণ আমি ওখান থেকে অনেক হেল্প পাই, সত্যিকারেরই হেল্প পাই। লেডিস কম্পার্টমেন্টে উঠলে অতটা আমি হেল্প পাই না, কিছু মনে করবেন না নারীরা যারা দেখছেন, এটাও একটা ফ্যাক্ট। যাই হোক, এবার এইটা এই সমস্যাটা হয় রাস্তায় বেরোলে। একটা পুরুষ যেরকম ড্যাং ড্যাং করতে করতে চলে গেল, দুটো হাত দোলাতে দোলাতে চলে গেল, একটা মেয়ের তা না, নিজেকে ভীষণভাবে গার্ডে রাখতে হয়, মানে নিজেকে প্রোটেকশনের মধ্যে দিয়ে একদম তোমাদের কি বলবো, রাস্তাঘাটে সব জায়গায় চলাফেরা করতে হয়। সেটা শরীরের সামনের অংশের প্রোটেকশন হোক, শরীরের পেছনের অংশের প্রোটেকশন হোক, একটা মারাত্মক লড়াইয়ের মধ্যে দিয়ে আমাদের প্রত্যেক দিন যেতে হয়, প্রত্যেক দিন প্রতি মুহূর্তে যেতে হয়। যাই হোক, আমি বলবো, আমি এখন ভীষণ চিন্তিত হয়ে আছি যে আমাদের আগামীর ভারতবর্ষকে কি ভারতবর্ষ উপহার দিতে পারবো। ক্লাসে যাই, সব ভবিষ্যতের পরিকল্পনা করা, সুপরিকল্পনা ছোট ছোট ছেলে মেয়েদেরকে যখন আমি দেখি, খালি একটাই কথা বলি যে ভালো মানুষ হওয়ার চেষ্টা কর। সত্যি মনুষ্যত্বের কোয়ালিটিগুলোকে না এনহ্যান্স করাটা এখন খুব প্রয়োজন। মেধা তো এখন, মেধাবী হওয়াটা কোনো ফ্যাক্টর না। কেন বলছি, তুমি মেধাবী না হলেও না তুমি হেল্প পাবে। কীভাবে এআই চলে আসছে, এই সমস্ত যে অ্যাপ ফ্যাপ চলে আসছে, এর দ্বারা তুমি মানে ক্যালকুলেট করতে গেলে ক্যালকুলেট জানতে হবে না, না জানলেও হবে। স্পেলিং তোমার না জানলেও হবে, এই ব্যাপারগুলো হচ্ছে। কিন্তু আমরা কিন্তু এই যে মেশিন, যে সফটওয়্যার, এইগুলোকে না ডমিনেট তখনই করতে পারবো যখন আমাদের হিউম্যান কোয়ালিটি যেগুলো ভগবান দিয়েছেন সেগুলোকে আরও চর্চা করে বৃদ্ধির পর্যায়ে নিয়ে যেতে পারবো। যে বা যারা রেপটা করেছে তাদের দেখবে, মানে শিক্ষার মান দেখবে। আমি একাডেমিক শিক্ষার কথা বলছি না, যিনি সামনে আসছেন, যে ডক্টর সামনে আসছেন, যে মাথা এখনও অবধি যাকে ধরা হচ্ছে, তার পার্সোনালিটিটা দেখো, দেখে কি মনে হয়, বা তার কথা, তার মধ্যে কোথাও গিয়ে মনে হয় না সেই কি বলবো, কোথাও গিয়ে ত্রুটিপূর্ণ বিদ্যা রয়েছে। মানে আমি বিদ্যাকে বলছি এমনভাবে এফেক্টিভ বিদ্যা দিতে হবে। মুখস্থ করলাম, পরীক্ষায় গিয়ে উগরে দিলাম, সেই বিদ্যা চর্চা না, আত্মস্থ করতে হবে, বুঝতে হবে যে কবি লেখক কি বলতে চেয়েছেন। কবি সুকান্ত পড়েছিলাম 18 বছর বয়স, সত্যি পড়েছিলাম। আমি কোনো কালে পরীক্ষায় ভালো নাম্বার পাই না, কারণ আমি ওই মনে হয় ওর ভেতর আমি ঢুকে যাই, একটু গভীরে ঢুকে যাওয়া মানুষ। আমি পাইনি কখনো কোনো কালেই পরীক্ষায় ভালো নাম্বার। আমি তা বলে বলছি না আমি ব্রিলিয়ান্ট, মানে আমি একটা হ্যাবক কিছু হয়ে গেছি, না, আমি সেটা বলছি না। কিন্তু আমার মনে হয় আমি পরীক্ষায় ভালো নাম্বার না পাওয়ার একটি কারণ হলো আমি গভীরে ঢুকে যেতাম পড়াশোনার। তার থেকে আমার মনে হয় যে এই জিনিসগুলো আমাদের বুঝতে হবে, আমাদের এই পাঠ চর্চার দ্বারা মাথায় রাখতে হবে আমি কতটা হিউম্যান কোয়ালিটিকে বিল্ড আপ করছি, তৈরি করছি। এটা না পরীক্ষায় কত ভালো নাম্বার পাচ্ছি। আমার মনে হয় প্রত্যেকটা সেক্টরে যেরকম রিটেন টেস্ট থাকবে যখন চাকরি নিয়োগ হবে বা পিএইচডির অ্যাডমিশন হবে, সেই মুহূর্তে ইন্টারভিউটা মাস্ট। আমার এটা মনে হয় ইন্টারভিউটা দরকার। তুমি যতই অ্যাকাডেমিক স্কোর তোমার যতই খারাপ হোক, ইন্টারভিউতে কী হয়, একটা মানুষকে চেনা যায়, জানা যায়। অ্যাকাডেমিক স্কোর বিভিন্ন কারণে বিভিন্ন মানুষের বিভিন্নভাবে খারাপ হতে পারে, কিন্তু ইন্টারভিউটার দ্বারা না অনেক কিছু বোঝা যায়। যাই হোক, এটাই আমার বলার। আর এই হিউম্যান কোয়ালিটিকে এনহ্যান্স করার কথাটা আমি যারা আমাকে সময় দিয়ে শোনে, আমি তাদেরকে বলি যে এইটা করার চেষ্টা আমাদের করতে হবে। কারণ ওই বললাম, সফটওয়্যারকে যদি ডমিনেট করতে চাই এটা দিয়েই করতে পারবো। কারণ এখন মনুষ্যত্ব লোপ পাচ্ছে।
আমরা অনেক বেশি না মানে কি বলবো, একটা অদ্ভুত ধরনের মানুষে রূপান্তরিত হচ্ছি, মনুষ্যত্বের লোপ পাচ্ছে। যেতে যেতে একটা শেষ কথা বলি, অনেক বগর বগর করলাম, একটা শেষ কথা বলি যে মেধার চর্চা আমরা করব, মেধার চর্চার বিভিন্ন ধরনের রেজাল্ট থাকে, তাই তো? কেউ হবে ডাক্তার, কেউ বা টিচার, কেউ বা ইঞ্জিনিয়ার, কেউ বা টোটোওয়ালা, কেউ বা ফুচকা খাওয়াবেন, সুস্বাদু ফুচকা, ইত্যাদি ইত্যাদি আমরা হব। কিন্তু মনুষ্যত্বের রেজাল্টের মধ্যে কিন্তু ভ্যারিয়েশন থাকে না। মনুষ্যত্বের রেজাল্টের যে ফলাফলটা, যে সে ফলাফলটা মোটামুটি এক ধরনেরই ফলাফল আসে, তাই না? আমাদের তো ছোটোর থেকে শেখানো হয় না যে অমুককে খুন করে দাও, অমুককে মেরে ফেলো, অমুককে ক্ষতবিক্ষত করে, এগুলো শেখানো হয় না তো। মনুষ্যত্বের মধ্যে একটা অদ্ভুত গুণাবলী আছে, মনুষ্যত্বের ফলাফল কিন্তু একই হয়। যাই হোক, তোমাদের ভিডিওটা কেমন লাগলো বলো। আমরা কেউ তো ভালো নেই, ভালো থাকার চেষ্টা করি আর নিজেকে আরও সমৃদ্ধ করি, আরও এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি। আর ওই যে বললাম, মনুষ্যত্বকে ভুলে গেলে হবে না। আসি, হ্যাঁ? সময় দেওয়ার জন্য অনেক 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 ধন্যবাদ।